সবাই ডক্টরের কথা শুনে অবাক হয়ে গেল। আলো যার মাত্রই জ্ঞান ফিরল তখনই ও এই কথাটা শুনল। আনমনেই ওর হাত ওর পেটে চলে গেল। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাত্রি আগুন বেশ খুশি হলো। সাফওয়ান ডক্টরকে জিজ্ঞেস করলো কতদিন। 4 সপ্তাহ হলো। ডক্টর চলে যায়। সাফওয়ান আলোর পাশে গিয়ে বসে বলে, শুনলি? আর করবি এমন পাগলামি? এখন তোর মাঝে আরো একজন বড় হচ্ছে। আলো সাফওয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি আর এমন করব না। আমার মাঝে আধারের চিহ্ন বেড়ে উঠছে, ওকে আমি কিছু হতে দিব না। সাফওয়ান আলোকে জড়িয়ে ধরে। আলো কেঁদে দেয় সাফওয়ানকে ধরে। আজ আলো কাঁদছে। এতদিন যা ওর ভেতরে চেপে ছিল সব আজ বেরিয়ে আসছে। কেউ আলোকে আটকাচ্ছে না। ওর কান্না জরুরি। অন্যদিকে হাসান ড্রয়িং রুমে বসে আছে। একটা বাংলো বাড়ি, চারপাশে গার্ডে ভর্তি। হাসানের কাছে কল আসলে হাসান দেখে সোনালি কল করছে। হাসান রিসিভ করে, সাথে সাথে সোনালির ব্যস্ত গলা শোনা যায়। হাসান, তুমি কোথায় আছো? জানো এদিকে কি এক কাণ্ড হয়ে গেছে। হাসানও ব্যস্ত গলায় বলে, কি হয়েছে? আলো ম্যাম আবার কিছু করেছে? একটা ভালো খবর আর খারাপ খবরও আছে। মানে কি বলতে চাচ্ছ? পরিষ্কার করে বলো। খারাপ খবর হলো ভাবি আবার সুইসাইড করতে গেছিল। খবরটা শোনার সাথে সাথে হাসান দাঁড়িয়ে পড়ে। উঁচু ও উত্তেজিত গলায় বলে, কি বলছো এসব? ঠিক আছে তো ভাবি? ওনার ক্ষতি হয়নি তো? না, ঠিক টাইমে রাত্রে চলে গেছিল রুমে, তাই এবারও বেঁচে গেছে। কিন্তু 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 কি সোনালি? সোনালি এবার উচ্ছ্বাসিত গলায় বলে, হাসান ভাবি মা হতে যাচ্ছে। হাসান। সোনালির কথা শুনে হাসানের কথা বলা বন্ধ হয়ে গেল। ফট করে কল কেটে দিল ও। ওদিকে সোনালি আর কিছু বলতে যাচ্ছিল, তখন দেখে হাসান কল কেটে দিচ্ছে। রাগে মুখ ফুলিয়ে বলে, বাসায় আসুক, ওর খবর নিয়ে ছাড়বো আমি। হাসান কল কেটে তাড়াতাড়ি ওপরে উঠে যায়। সিঁড়ি ভেঙে একটা রুমের সামনে এসে ফট করে দরজা খোলে। দরজা খুলতেই চোখে পড়ে একটা পুরুষ আলোর ছবির সামনে দাঁড়িয়ে আছে। পিঠে অপারেশনের দাগ স্পষ্ট। কোথাও কোথাও কালো দাগ দেখা যাচ্ছে। গায়ে শার্ট না থাকায় সবাই দেখা যাচ্ছে। গায়ে শার্ট না থাকায় সবই দেখা যাচ্ছে। দরজা খোলার আওয়াজ পেয়ে লোকটা গম্ভীর গলায় বলে, কতবার বলেছি হাসান, নক না করে রুমে ঢুকবে না তুমি। সরি স্যার, ম্যামের ব্যাপারে দুটো খবর ছিল। লোকটা আলোর ছবির হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, বলো। স্যার, ম্যাম আবার সুইসাইড করতে গিয়েছিল। লোকটা কথাটা শোনা মাত্রই তড়িৎ গতিতে হাসানের দিকে ফেরে। লোকটা বুকেও অপারেশনের চিহ্ন। লোকটা উত্তেজিত গলায় বলে, কি বলছো এসব? ওর সাথে সব সময় না কেউ তো থাকতো। হ্যাঁ স্যার, কিন্তু কি করে হলো বুঝতে পারছি না। আর একটা কথা ছিল। কি? কংগ্রাচুলেশন স্যার, আপনি বাবা হচ্ছেন। হ্যাঁ, লোকটা আধার। হাসানের কথা আধারের বিশ্বাসই হতে চাচ্ছিল না। হাসানকে ধরে বলে, তুমি সত্যি বলছো হাসান? আমি বাবা হতে যাচ্ছি? আমি বাবা হব? হ্যাঁ স্যার, সত্যি। আধার খুশিতে কি করবে সেটাই বুঝতে পারছে না। হঠাৎ হাসি থামিয়ে বলে, আলোকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসো। কি? কিন্তু কেন স্যার? বেশি কথা বলছো না, যা বলছি তাই করো। ওকে স্যার, আমি বাসায় গিয়ে সব জেনে প্ল্যান করছি। আলোকে বাড়িতে নিয়ে আসার পর সবাই ওর সাথে টুকটাক কথা বলে। আলো শুধু হু হ্যাঁ এইসব করছিল। আলোর সাথে কথা বলার মাঝে হাসান চলে আসে। হাসানের হাতে আলোর প্রিয় ফুল আর ওর প্রিয় চকলেট ছিল। হাসান আলোর সামনে দাঁড়িয়ে বলে, কংগ্রাচুলেশনস ভাবি এন্ড ম্যাম, এগুলো আপনার জন্য। আলো ওর প্রিয় ফুল আর চকলেট পেয়ে খুশি হয়ে যায়। মৃদু স্বরে বলে, ধন্যবাদ হাসান ভাইয়া। হাসানও মৃদু হাসে। হাসান মনে মনে বলে, এগুলো আমি না ভাবি, আপনার ভালোবাসার মানুষ পাঠিয়েছে। কিছুক্ষণ নিচ থেকে আলোর উপরে চলে যায়। রুমে এসে ফুলগুলো রেখে ওয়াশরুমে চলে যায়। আলো ফ্রেশ হয়ে এসে ফুলগুলো হাতে নেয়। তারপর ফুলের মধ্যে নাক ঢুকিয়ে জোরে একটা শ্বাস নেয় আর আনমনেই মুখ থেকে বেরিয়ে আসে। আধার। আলো চোখ খুলে তাকায়। ফুলের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তারপর বক্স থেকে চকলেট খেতে শুরু করে আর পেটে হাত রেখে মনে মনে বলে, আমার কেন মনে হচ্ছে বেবি তোমার বাবা সব সময় আমার আশেপাশে আছে, জানো সোনা?
আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। এসব ভাবতে ভাবতে চকলেট খেতে থাকে। হাসান ফ্রেশ হয়ে নিচে নামছিল খাবার খাওয়ার জন্য। এমন সময় নিচ থেকে ভেসে আসা কথা শুনে ওর পা ওখানেই থেমে যায়। নিচে শারমিন চৌধুরীর সাথে বড়রা বসে আলোচনা করছিল। আলো মা হতে যাচ্ছে, এই সময়ও ওর খেয়াল রাখার মতো কাউকে চাই। আমি বলি কি, আলোকে এবার বলে দেখি ও রাহাতকে বিয়ে করতে রাজি কিনা। কিন্তু রাহাতেরও ও তো মত লাগবে, তারপরও আলো মা হতে যাচ্ছে। আমিও রাহাতের সাথে কথা বলেছি, ও রাজি আছে আলোকে ওর বেবি সহ মেনে নিতে। তাহলে আমরা আর কি বলবো? তাহলে কাল একবার কথা বলবো ওর সাথে। হাসান এসব কথা শুনে উপরে চলে যায়, গিয়ে আধারকে মেসেজ করে সব বলে। আধারও কিছু মেসেজ করে হাসানকে। পরের দিন সকালবেলা সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। সাফওয়ান সবার উদ্দেশ্যে বলে, এরপর আলোকে নিয়ে আমি হসপিটালে যাব। কেন? ভাইয়া, ওর কিছু টেস্ট করাতে হবে, তাই চাঁদনি আলোকে রেডি করে নিয়ে এসো। চাঁদনি মাথা নেড়ে আলোর কাছে চলে যায়। হাসানও খেয়ে চলে যায়। আবারও ফিরে এসে আগুনকে বলে, আগুন স্যার এদিকে আসুন, কিছু কথা আছে। আগুন খাওয়া শেষ করে হাসানের সাথে চলে যায়। চাঁদনি আলোকে রেডি করে নিয়ে আসছিল। সাফওয়ান সোফায় বসেছিল। আলোকে আসতে দেখেও সোফা থেকে দাঁড়িয়ে যায়। আলো সাফওয়ানের সাথে যাচ্ছিল। তখন রাহাত এসে বলে, আমিও যাচ্ছি তোমাদের সাথে। আলো একবার রাহাতের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। সাফওয়ান কিছু বলে না, শুধু মাথা নাড়িয়ে চলে যায়। রাহাত ওদের সাথে যায়। আলোরা সব টেস্ট আর চেক আপ করে ওরা বেরিয়ে আসছিল। আলো একটু আনমনে হাঁটছিল। হঠাৎ করে পড়ে যেতে নিলেই রাহাত ওকে আঁকড়ে ধরে। রাহাত কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে। আলোর আওয়াজে ওর ধ্যান ভাঙে। আমাকে ছাড়ুন মিস্টার রাহাত। রাহাত আলোকে ছেড়ে দিয়ে বলে, সরি, আসলে তুমি পরে। আলো রাহাতকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে, প্রথম কথা, আমি নিজেকে সামলাতে জানি মিস্টার রাহাত। আর দ্বিতীয় কথা, তুমি না আপনি করে বলুন। আমি আপনার বন্ধুর স্ত্রী, আপনার ভাবি হই, মনে থাকে যেন। বলেই আলো সামনের দিকে চলে যায়। রাহাত ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বাঁকা হেসে বলে, খালি খালি আদার তোমার প্রেমে পড়েনি। তেজ এখনো আছে তোমার আলো পাখি, কিন্তু আমিও দেখি কতদিন থাকে তোমার তেজ। আলো, সাফওয়ান আর রাহাত হসপিটালের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। ওদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আলো বিরক্তি নিয়ে বলে, আর কতক্ষণ লাগবে ভাইয়া? আর একটু অপেক্ষা কর, চলে আসবে। এর মধ্যে একটা কালো গাড়ি এসে ওদের সামনে দাঁড়ায়। সেখান থেকে কালো মুখোশ পরা 6 জন লোক নেমে আসে। 2 জন লোক আলোকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। রাহাত আর সাফওয়ান বাধা দিতে আসলে বাকি 4 জন ওদের আটকে দেয়। আলো লোক দুটোর হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল। একজন আলোর মুখের সামনে একটা স্প্রে করতেই আলো অজ্ঞান হয়ে আরেকজনের বুকে পড়ে যায়। সে আলোকে গাড়িতে তোলার পরপর বাকি 4 জনও রাহাত আর সাফওয়ানকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠে পড়ে। রাহাত আর সাফওয়ান মাটিতে থেকে উঠে গাড়িটাকে ধরবে তার আগেই গাড়িটা অনেক দূর এগিয়ে যায়। গাড়িটা গেট দিয়ে ঢুকে পড়ে, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর গেট খুলে দেয়। গাড়ির গেটে খুলেই আধারকে দেখতে পায়। আধারকে দেখে আলোকে ধরে রাখা একজন অবাক হয়েছে, তবে কম। আধার কাউকে কিছু বলতে না দিয়ে আলোকে সাবধানে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। ওর পিছনে আলোকে নিয়ে আসা 2 জনও যায়। আধার আলোকে নিয়ে রুমে যায়। ওকে বিছানার ওপর শুইয়ে দিয়ে একভাবে দেখতে থাকে। আলোর কপালে কিস করে বলে, ইস, কি অবস্থা করেছে আমার জান পাখিটা নিজের। চোখের নিচে কেমন কালো দাগ পড়ে গেছে, ঠোঁটও শুকিয়ে গেছে, মুখে সেই আগের জৌলুস নেই। সরি জান পাখি, সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। এবার সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না জান পাখি। বলে আবার কপালে কিস করে গায়ে কাঁথা টেনে নিচে চলে যায়। আধারের পায়ের শব্দ পেয়ে সোফায় বসে থাকা 2 জনেই মাথা তুলে তাকায়। একজন উঠে ওর সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে চাপটে জড়িয়ে ধরে আধারকে। আধারও আগুনকে জড়িয়ে ধরে। আগুন আধারকে জড়িয়ে থাকা অবস্থায় বলে, তুই আসলে একটা ডেভিল। আলো ভুল বলে না, এইভাবে সবাইকে কষ্ট দিয়ে কি মজা পাচ্ছিস তুই? আর কাউকে না ভাবিস, আলোর কথা ভাবতে পারিস। মেয়েটা 2বার সুসাইড করার চেষ্টা করেছে। হাসা না, বলো তো
জানতেই পারতাম না। আধার আগুনকে নিজের থেকে সরিয়ে বলে, আমি চাইনি তাই কাউকে জানাইনি। আর হাসানই শুধু জানতো, তাও আমার অ্যাক্সিডেন্টের পরের দিন। তিনজনই সোফায় বসে। আগুন আধারকে বলে, এবার বলে কি হয়েছিল ওই দিন? আধার একটা দীর্ঘশ্বাস ফেলে সব বলতে শুরু করে। সব শুনে আগুন হতভম্বের ন্যায় বসে থাকে। ওর কি রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছে না। এত বড় প্ল্যান, কিন্তু কে করলো আর কেন? আমার একজনকে সন্দেহ হচ্ছে। কাকে? রাহাত। কি বলছিস? এসব রাহাত ও কি করে হতে পারে? মনে তোর যাওয়ার পর যে অনেক ভালোভাবে সবাইকে সামলাচ্ছে। তোর মাথায় বুদ্ধিগুলো কি ঘাস খেতে গেছে? আগুন হতভম্ব হয়ে বলে, কি বলতে চাচ্ছিস? রাহাত যে কিনা বিনা কারণে নিজের লাভ ছাড়া কোনো কিছু করে না, সে কিনা নিজের বিজনেস ছেড়ে এমন একজনের পরিবারের কাছে থাকছে যে ওর তেমন বন্ধুও না। এটাও কি সম্ভব? এটা তো আমার মাথায় ছিল না। তারপর আবার কিছু মনে করতেই বলে ওঠে, সবাই আলোকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তারপর রাহাতের সাথে। জানি আমি। আধার শান্ত গলায় বলে, তাও তুই এত শান্ত কি করে? আধার আগুনের দিকে তাকিয়ে বলে, তোর কি মনে হয় আমি বেঁচে থাকতে এসব হতে দিব? আগুনের যা বোঝার বোঝা হয়ে গেল। তারপর নর্মাল ভাবেই বলল, তো এখন কি করবি? আধার নর্মাল ভাবেই বলল, আপাতত বউয়ের সাথে রোমান্স করবো। ইউনো 1 মাস দূরে ছিলাম। বলে উঠে উপরে চলে যেতে লাগলো। আগুন আর হাসান ওর দিকে তাকিয়ে থাকলো। আধার ওদের চোখের আড়াল হওয়াতে আগুন বলল, বউয়ের সাথে রোমান্স করতে যাচ্ছে, আর ওর চক্কর আমরা যে আমাদের বউয়েদের সাথে দূরে আছি সেটার খেয়াল নেই ওর। আগুন কথাটা আসতেই বলছিল, যেটা হাসানি শুনছিল, কিন্তু উপর থেকে আধার জোরে বলে, এখানে তোদের কাছে নেই, নিজেদের বউয়ের কাছে যেতে পারিস। আধারের বলা শেষ হতেই আগুন তার হাসান বেকুবের মতো বসে থাকে। আর কি দুজনেই তাদের বউদের কাছে চলে যায়। আধার রুমে এসে দেখে আলো এখনো ওঠেনি। নিজেই বিড়বিড় করে বলে, কতখানি ক্লোরোফর্ম দিয়েছে এরা? আধারের ভাবনার মাঝে আলোর চোখ খোলে। আলো পিটপিট করে চোখ খুলে হঠাৎ করে এতক্ষণ পর চোখ খোলার জন্যে চোখে একটু রিয়াকশন হয়। সাথে সাথে চোখ বন্ধ করে নেয় আলো। কিছুক্ষণ পর পিটপিট করে চোখ খোলে। চোখ খুলে এদিক ওদিকে দেখতে থাকে। মাথায় হাত দিয়ে ধীরে ধীরে উঠে বসে। ওর দিকে পিঠ করে একজনকে বসে থাকতে দেখে আলো ভড়কে যায়। কাঁপা কাঁপা গলায় বলে, কে কে আপনি? আমাকে কেন তুলে এনেছেন? আধার যে এতক্ষণ কম্পিউটারে কাজ করছিল, আলোর গলার আওয়াজ শুনে ওর হাত কিবোর্ডে থেমে যায়। চোখ দুটো ছলছল করে ওঠে। চোখ বন্ধ করে একটা প্রশান্তির নিঃশ্বাস নেয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা চমৎকার হাসি। কি হলো বলুন, কে আপনি? আলোর গলায় ভয়, ব্যাকুলতা, উত্তেজনা সব স্পষ্ট। আধার আলোর গলার আওয়াজ শুনে চোখ মেলে তাকায়। আধারের চোখে স্পষ্ট পানি চিকচিক করছে। ওর চোখ দুটো ভিজে আছে। দেখেই বোঝা যাচ্ছে অতি সুখে চোখে আনন্দ অশ্রু এসে পড়েছে। কে বলে পুরুষ কাঁদে না? কাঁদে। পুরুষও কাঁদে যখন তার একান্ত আপন মানুষকে আবার নতুন করে নিজের কাছে পায়, তখন কাঁদে। আবার যখন তাদের থেকে দূরে যাওয়ার কথা চিন্তা করে, তখনও কাঁদে। সবাই তা দেখে না। সেই কান্না কখনো হয় সুখের, কখনো দুঃখের। আজ আধারের চোখের পানি দুটো কারণ: এতদিন পর আলোকে কাছে পাওয়ার, তার একান্ত আপন মানুষটাকে পাওয়ার, অন্যদিকে বাবা হওয়ার আনন্দ। আলো তার সামনে বসে থাকা লোকটাকে দেখতে চাই, পর মনের মাঝে এক অন্য সুখানুভূতি হচ্ছে ওর। খুব করে চাচ্ছে ওর মনের ধারণা যেন সত্যি হয়। ওর মন ওকে বলছে ওর ভাবনাই সঠিক, সে তার আভাস পাচ্ছে তার পাশে। কিন্তু মস্তিষ্ক বলছে না, মৃত মানুষ জীবিত হয় না। ওর মনের ভুল এটা। ওই লোকের বাঁচে কেন কারণ আছে। মন আর মস্তিষ্কের মাঝে তুমুল লড়াই হচ্ছে। এর একমাত্র অবসান তখনই হবে যখন লোকটা সামনে ঘুরবে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। আলোর মা কেঁদে যাচ্ছে। সবাই চিন্তিত, কি করে কি হলো কেউ কিছু বুঝতে পারছে না। ফরিদ সাহেব, আনোয়ার সাহেব, শারমিন বেগমও সবার মুখেই চিন্তার ছাপ বিদ্যমান। কি করে হলো এইসব? তোমার দুজনেই সাথে ছিলে। আমরা বুঝতে পারছি না কোথা থেকে কি হয়ে গেল। হঠাৎ করে কোথা থেকে কে আসলো আর তুলে নিয়ে গেল। আমার মনে হয় আদার ভাইয়ার কোনো শত্রু, যে আদার ভাইয়ার ওপর প্রতিশোধ নিতে না পেরে আলোর উপর নিচ্ছে। রাহাত কিছু বলতে যাবে, তখন হাসান আর আগুন আসে।
আগুন বলে, চিন্তা করতে হবে না, আমি আমার সোর্স লাগিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ওর খবর পেয়ে যাব। বিকালের সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে ঢলে পড়ছে। সূর্যের তেজ কমে আসছে, ধীরে ধীরে কমে আসছে। বিকালের সূর্যের আলো রুমটাই সোনালি আলোয় আলোকিত হয়ে আছে। এর মাঝে দুজন কপত কপতি দুজনকে জড়িয়ে ধরে শান্তিতে লেপ্টে আছে। দুজনের মুখের মধ্যে শান্তির ছায়া স্পষ্ট। নিস্তব্ধতা কাটিয়ে আধার বলে, জান পাখি, কোনো কথা বলবেন না, আমাকে আপনার হার্টবিট শুনতে দিন। আধার আর কিচ্ছু বলে না, নিঃশব্দে হাসে। কিছুক্ষণ আগের কথা আলো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল, কখন লোকটা সামনের দিকে ঘুরবে আর কখন ওর মন আর মস্তিষ্কের যুদ্ধের অবসান ঘটবে। দুদিকে দুজনের হার্টবিট ট্রেনের গতিতে বেড়ে চলেছে। এমন অস্থির মুহূর্তের সাক্ষী হচ্ছে বাইরের সোনালি রোদ আর শীতের হালকা হালকা শুষ্ক অনুভূতিগুলো দুজনের অস্থিরতার নিঃশ্বাসে যেন পুরো ঘরটা গমগম করে উঠছে। সমস্ত অস্থিরতা আকাঙ্ক্ষা কাটিয়ে আধার আলোর দিকে ফেরে। আধারের চোখের তৃষ্ণা মেটাতে লাগলো। আলো সেটা পারছে না। বাইরে থেকে আসা আলোর দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকায় আধার মুখটা অন্ধকারে ঠেকে যায়। আলো মুখটা দেখার জন্যে আরো অস্থির হয়ে যায়। আলোর মুখে অস্থিরতা দেখে আধারের মুখে হালকা হাসির রেখা ফুটে ওঠে। আধারও চায় না আলোকে আর চিন্তার মধ্যে রাখতে, তাই নিজের ভারী ভারী কদম ফেলে আলোতে আসে। আলোর সামনে লোকটার মুখে আলো পড়তেই আলো দুপা পিছিয়ে যায়। চোখ জোড়া ওর ওই মুখের দিকেই আটকে গেছে। আলো এখনো বিশ্বাস করতে পারছে না ওর সামনে ওর সবচেয়ে প্রিয় মানুষটা দাঁড়িয়ে আছে। আলো এক পা দুপা করে আধারের দিকে এগিয়ে এসে কাপা কাপা হাতে আলো আধারের মুখে হাত বুলায়। আধার আলোর হাতটা ধরে কিস করে। সাথে সাথে আলো আধারকে চাপটে জড়িয়ে ধরে, জোরে জোরে কেঁদে দেয়। আধারও আলোকে জড়িয়ে ধরে আধারের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে আলোর কাঁধে পড়ে। আলোর সেদিকে খেয়াল নেই। আলো আধারের শার্ট ভেজাতে ব্যস্ত। নিজের চোখের পানিতে অনেকক্ষণ আলোর নড়চড় না দেখে আধার বুঝে গেল আলো আজ ওকে ছাড়বে না। ওই অবস্থায় আলোকে কোলে তুলে নিয়ে বিছানায় বসে আলোকে নিজের কোলে তুলে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে। আর আলো সে তো এখনোই কেঁদে যাচ্ছে। আধারও আজ ওকে আটকাচ্ছে না। আধারও বুঝতে পারছে আলোর মনের অবস্থা, তাই আধার চেয়েও পারল না আলোকে আটকাতে, চাইও না কাঁদুক। আধার ভালোভাবে জানে এই 1 মাস আলো কাঁদেনি, তাই কাঁদতে দিচ্ছে আলোকে। এভাবেই কেটে যায় কয়েক ঘন্টা। মাঝে আধার কিছু জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু আলো দেয়নি। চুপচাপ আধারের বুকে লেপ্টে ছিল। বর্তমান প্রায় ঘন্টাখানেক পর আলো আধারের বুকেই মিশে থেকে আদুরে গলায় কিন্তু কাপা কাপা কণ্ঠে বলে, এতদিন কোথায় ছিলেন আধার? আপনি জানেন কতটা মিস করেছি আমি আপনাকে। আপনি কি করে এটা করতে পারলেন আমার সাথে? খুব মজা লাগছিল না আধার? আধার খুব ভালোবাসি আপনাকে, খুব বড্ড বেশি ভালোবাসি আধার। এই একটা মাস একটা দিন মনে হচ্ছিল এক একটা বছর, এক একটা যুগ। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, বেঁচে থাকতে ইচ্ছে করছিল না। আর না আপনি চলুন, আর না আপনি চলুন আমার সাথে, আমরা দূরে কোথাও চলে যাব এখান থেকে। এত খুন খারাপি মারামারি আমি আর চাই না। আমি আপনাকে নিয়ে নতুন করে পৃথিবী গড়ব। কিছু থেমে আধারের বুক থেকে উঠে চঞ্চল গলায় বলে, ও হ্যাঁ আধা, জানেন আপনি বাবা হতে চলেছেন, আমাদের সন্তান আসতে চলেছে। আধার আলোর গালে হাত রেখে বলে, জানি জান পাখি, আমি সব জানি। এরপর আধার কাপা কাপা হাতে আলোর পেটে হাত রাখে। দুজনে অনুভব করতে লাগলো একে অপরকে জড়িয়ে ধরলো। সময় যেন আবার থমকে গেল। ব্যাকগ্রাউন্ড মিউজিক। বেশ কিছুক্ষণ পর আধার আলোকে ছেড়ে গম্ভীর গলায় বলল, আমি তোমার উপর রাগ করেছি আলো। আধারের গম্ভীর গলা শুনে আলো গলা খাদে নামিয়ে বলল, কি হয়েছে? আপনি আমার উপর কেন রাগ করছেন? আধার বিছানা থেকে নেমে থাই গ্লাসে হাত রেখে বাইরের সূর্য অস্ত দেখতে দেখতে গম্ভীর গলায় বলে, তোমাকে আমি বলেছিলাম কখনো নিজের ক্ষতি করবে না, কিন্তু তুমি কি করলে? একবার না 2 বার সুইসাইড করার চেষ্টা করেছো। আলো নিজের ভুলটা বুঝতে পেরে মাথা নিচু করে ফেলে। আলো আধারের কাছে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে।
আধার সরিয়ে দিতে চাইলেও আলো আরো জোরে আঁকড়ে ধরে। আধারের পিঠের সাথে মিশিয়ে মিনমিন গলায় বলে, সরি, আমি তখন জেনে বুঝে কিছু করিনি। আমার সব কেমন এলোমেলো লাগছিল। বারবার বারবার আপনার কাছে যেতে ইচ্ছে করছিল, আর সবাই বলছিল আপনি মারা গেছেন। তাই আধার আলোর দিকে ফিরে গম্ভীর গলায় বলে, তাই তুমি ঠিক করলে তুমিও মরে যাবে, তাই তো? একবারও আমার কথা, আমাদের অনাগত সন্তানের কথা ভাবলে না তুমি? সরি বলছি তো, আর কখনো করবো না এমন। আধার আলোকে বুকের সাথে চাপটে জড়িয়ে ধরে বলে, আর কখনো এমন কিছু হতে আমি দিব না জান পাখি। রাত হয়ে গেছে, চারিদিকে নেমে এসেছে অন্ধকার। চৌধুরী বাড়িতেও অন্ধকারে ছেয়ে গেছে। বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত সবার মুখের দিকে তাকালে বোঝা যাবে সবার মুখে অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। সবাই চিন্তিত। আলোর খোঁজ এখনো পাওয়া যায়নি, কোথাও কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। আগুন আর হাসানও তাদের সাথে বসে আছে। বাইরে বাইরে চিন্তিত দেখালেও ভিতরে দুজনেই বেশ খুশি। তারা জানে আলো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গায় আছে। ওদিকে রাহাত চিন্তিত হয়ে বসে আছে। ওর মাথা কাজ করছে না, চোখ দুটো রাগের কারণে লাল হয়ে গেছে। হাসান, এখনো কি আলোর কোনো খোঁজ পাওনি তোমরা? না, আমরা ভেবেছিলাম হয়তো স্যারের কোনো শত্রুর কাজ, কিন্তু তারা এটা করেনি। আমি খোঁজ নিয়েছি, কিন্তু আলোর কোনো খোঁজ পাইনি। হঠাৎ রাহাত চেঁচিয়ে বলে ওঠে, তাহলে কি মেয়েটা উধাও হয়ে গেল? আলোর মা কেঁদে কেঁদে বলে, এমনি শরীরের যে অবস্থা, কেমন আছে কে জানে। আলোকে খুঁজে পাওয়া গেলে এবার ওকে রাহাতের সাথে বিয়ে দিয়ে এখান থেকে দূরে। আগুন আর হাসান একে অপরের দিকে তাকায় কথাটা শুনে। এর মধ্যে সুমি আর চাঁদনি এসে বলে, আজ সারাদিন কেউ কিচ্ছু খাওনি তোমরা, প্লিজ এখন কিছু খেয়ে নাও। চাঁদনি, আমার বোনটা বাড়ি ফিরেনি। আমি কি করে খাবার মুখে তুলবো বলো তো? কথাটা বলে সাফওয়ান উঠে চলে গেল। সুমি, কারো খাওয়ার ইচ্ছে নেই, তুমি কিছু তৈরি করো না। কথাটা বলে উনি উঠে চলে গেল। একে একে সবাই যে যার রুমে চলে গেল। সবাই চলে যেতেই আগুন আর হাসান আধারকে কল করে। আলো আধারের কোলের ওপর বসে বাচ্চাদের মতো করে পা দোলাচ্ছে আর খাবার খাচ্ছে। আবার আধারকে চালানোর জন্যে মাঝে মাঝে ওকে কিস করছে। আধার এতে মোটেও বিরক্ত হচ্ছে না, ওর বরং ভালোই লাগছে। আধার জানে এখন থেকে এসবের অভ্যেস করে নিতে হবে ওকে। প্রেগনেন্সির সময় যে এমন মুড সুইং হয় তা আধার জানে। আধারও সাবধানে সব সামলে নিবে বলে নিজের মনকে প্রস্তুত করে নিয়েছে। একবার ওদের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেনি আধার, এবার এমন কিছু হতে দিবে না ও। আধার আলোকে খাইয়ে দিচ্ছিল, এমন সময় আধারের ফোন শব্দ করে বেজে ওঠে। আলো টেবিল থেকে ফোন তুলে নিয়ে দেখে হাসানের নাম। মুখে খাবার নিয়েই বাচ্চাদের মতো করে বলে, হাসান ভাইয়া, জানতো আপনি বেঁচে আছেন? আলো মুখের আকৃতি দেখে আধার ফিক করে হেসে দেয়। আলোকে 3 বছরের বাচ্চাদের মতো লাগছে। যে মুখ খাবার নিয়ে কথা বলছে, আধারকে হাসতে দেখে আলো ভ্রু কুঁচকে ওর দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। আধার নিজের হাসি কন্ট্রোল করে বলে, হাসান আমার অ্যাক্সিডেন্টের পরের দিন থেকেই সব জানতো, এখন আগুনও জানে। আলোর মুখের ভাবটা কিছুটা এমন ছিল। আলো নিজের মাথা ঝাঁকিয়ে বলে, কি? তার মানে আগুন ভাইয়াও কি শুরু থেকে সব জানতো? আলো এবার কনফিউজড হয়ে চেঁচিয়ে বলে, উফ, একবার বলছেন জানে, একবার বলছেন জানে না। আসলে সেদিন হয়েছিলটা কি আপনি পরিষ্কার করে বলবেন? আধার খাবারের প্লেট টেবিলের ওপর রেখে টিস্যু নিয়ে আলোর মুখ মুছে দিতে দিতে বলে, সেদিন কি হয়েছিল সময় হলে সব জানতে পারবে। এখন এতটুকু জানো, হাসান আমার অ্যাক্সিডেন্টের পরের দিন থেকে সব জানতো, আর আগুন আজই জানতে পেরেছে। আচ্ছা। আলো এমন ভাবে মাথা দুলিয়ে কথাটা বলল যেন পৃথিবীর সবকিছু বুঝে ফেলেছে ও। আধার হেসে ওর কপালে কিস করে। এর মধ্যে আধারের ফোনটা আবার বেজে ওঠে। আলো ফোনটা রিসিভ করে স্পিকারে দেয় আর আধারের কোল ঘেঁষে বসে পড়ে। আধারও ওকে পরম যত্নে আগলে নেয়। হ্যালো স্যার। না, বলো হাসান। স্যার, সবাই ম্যামের সাথে রাহাত স্যারের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। হাসানের কথা শুনে আলো চমকে আধারের দিকে তাকায়। আলো চোখ বড় বড় করে আধারের দিকে তাকায়। আধার আলোর থেকে ফোনটা নিয়ে হাসানকে বলে, পরে কথা বলছি,
এসব নিয়ে এখন বিজি আছি। বলে কল কেটে দেয়। আধার কল কেটে দেওয়াতে আলো আধারের দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হলো, কল কাটলেন কেন? কি বলেছিল হাসান ভাইয়া, কি হলো বলুন। আলো অস্থির গলায় আধারকে প্রশ্ন করে। আলো ভাবতেই পারছেন না ওর পেছনে ওর পরিবারের লোক এমন একটা ডিসিশন নিল, আর ভাবলো কি করে আলো এতে রাজি হবে। আধার আলোকে চিন্তা করতে দেখে ওর গালে হাত রেখে বলে, আমি জানি জান পাখি তুমি কি ভাবছো। আমি কোনোদিনও রাহাতকে বিয়ে করব না, কোনো দিনও না। আলোর চোখ পানিতে ছলছল করছে, এখনই টুপ করে গড়িয়ে পড়বে বলে। আধার আলোর চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই আধার তা হাত দিয়ে মুছে নেয়। আলোর দুগালে হাত রেখে বলে,